শুভ সকাল। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে আজ সকাল 11টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হবে বলে আশাবাদী দলটি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন দলটির নেতারা। দাবি আদায়ে ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচির। ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস গং মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। তাই আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে ইসি কোনো একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন দলটির আহ্বায়ক। ইশরাকের বিষয়ে নির্বাচন কমিশন কেন আপিল করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি। এনসিপির আহ্বায়ক বলেন, প্রয়োজনে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ আগে ঘোষণা হতে পারে। যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো, বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক। আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমাদের তো এখন একটা আলোচনা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জনগণকে ভোটাধিকার বঞ্চিত করতে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। আর শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারও নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশান কার্যালয়ে যৌথ সভা করে দলটির নেতারা। যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। এটা ৮ দিন ব্যাপী কর্মসূচি, ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত। ভার্চুয়ালি যৌথ সভা ও সংবাদ সম্মেলনে অংশ নেন ব্যাংককে চিকিৎসারত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান। দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সংস্কার নির্বাচন একে অপরের পরিপূরক, দুটোই হতে হবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। ২৪-এর গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসান ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর খিলক্ষেতের বাসায় যায় আমরা বিএনপি পরিবার। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। জনগণ ১৫ বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে,
সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ আটকে রেখেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার বিকেলে এ আলটিমেটাম দেন বিএনপির নেতাকর্মীরা। তন্দ্রা তারুণ্যের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিন পেরিয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা। তাদের নানা স্লোগানে উত্তাল নগর ভবন ও আশেপাশের এলাকা। মঙ্গলবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করে ঢাকা মহানগরের সাধারণ ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা নগর ভবন ও এর আশেপাশের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান তারা। অবৈধ আসিফরে পদত্যাগ করে আমাদের ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। এরা ভয় পাচ্ছে দেখে এই জন্য আমাদের মেয়রকে তারা বসতে দিচ্ছে না। দুর্নীতি বা সরকারের চুরি করা বোর্ডে মেয়র না, জনগণের বোর্ডে মেয়র, পাস করা মেয়র, তার শপথ নিয়ে কেন এত তালবাহানা চলছে? নেতাকর্মীরা বলেন ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসালে প্রয়োজনে অনশনে যাবেন। যতদিন না দিবে ততদিন আমরা এখানে পড়ে থাকবো, অনশন করব, না খেয়ে থাকবো। অন্ততপক্ষে যতদিন না দিবে সরকারকে ছাড় দেওয়া হবে না। এদিকে কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বিগত সরকারের সময় গুমের শিকার পরিবারেরা। জানান সুষ্ঠুভাবে নগর পরিচালনা ও ন্যায় বিচারের জন্য মেয়র হিসেবে ইশরাককেই দেখতে চান তারা। আমরা চাই ইশরাক ভাইয়ের মাধ্যমে আমরা এই সব তদন্ত বের করতে পারবো। এদিকে অবস্থান কর্মসূচিতে কর্মীদের উজ্জীবিত রাখতে নগর ভবনের প্রধান ফটকের সামনে ৬ষ্ঠ দিনেও করা হয় কনসার্ট। পরে মঙ্গলবার বিকেলে ঢাকাবাসীর পক্ষে বুধবারের নতুন কর্মসূচির ঘোষণা করেন ঢাকা দক্ষিণের সাবেক সচিব মশিউর রহমান। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মুখে হাজির হব এবং এখানে বিক্ষোভ সমাবেশ করব। 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলন এবং দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। দাবি মানা না হলে প্রত্যেক নগরবাসীর সেবা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ বেলা 12টায় আদেশ দেবেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন। এর আগে গেল বুধবার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণাকারী ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয় রিটে। সরকার ত্রিনির্বিঘ্নে তাকে শপথ পড়াতে বাধ্য শপথ করাচ্ছে না এবং এসে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি তার তো কোনো লক্ষ্যাচ্ছে না, মামলাকে অধিকারে না, তাই হি ইজ বিজি বডি। সে যে ভদ্রলোক মামলা করেছেন লয়ার, সে ঢাকা সিটি কর্পোরেশন কোথাও ভোটার যে সেটা উল্লেখ করে না। অর্থ পাচার, ভূমি দখল সহ বিভিন্ন অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনভীর সহ পরিবারের 9 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আর তদবির বাণিজ্যের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তার তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মহাপরিচালক আক্তার হোসেন বলছেন, প্রয়োজনে তাদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ফজলা আদিত্যের রিপোর্ট। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিস্তর দুর্নীতির অভিযোগে টাস্ক ফোর্স গঠন করে অনুসন্ধানে নামে দুদক।
এরই মধ্যে শেয়ার অ্যাকাউন্ট জব্দ, বিদেশি সম্পদ জব্দ ও নাগরিকত্ব গ্রহণের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এবার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ব্যবস্থাপনা পরিচালক সাইন সোবাহান আনভির সহ পরিবারের 9 সদস্যকে আগামী 25 ও 26 মে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান মঙ্গলবার দুদকের তলবে হাজির হননি। এই বিষয়ে মহাপরিচালক জানালেন, তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে, প্রয়োজনে দেশ থেকে নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে। তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয়। কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবে। এদিন 2 কোটি 63 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মামলায় ফাঁসিয়ে নর্দার্ন ইউনিভার্সিটি দখল করতে চায় একটি চক্র। বিশ্ববিদ্যালয়টি দখল করতে 2 দফায় হামলাও চালায় চক্রটি। জুলাই আগস্টের ছাত্র হত্যা মামলায় নর্দার্ন ইউনিভার্সিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ফাঁসালেও নিহতের পরিবার কিছুই জানেন না, বরং মামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গেল বছর 7 আগস্ট এই হামলা চালায় খিলকেত নর্দার্ন ইউনিভার্সিটিতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরহান ও সানি নামে 2 জন নেতৃত্ব দেয় এই হামলায়। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জিম্মি করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করে বলে জানান কর্তৃপক্ষ। হামলার ঘটনাটি প্রতিহত করে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী এসে গ্রেফতার করে হামলায় জড়িত বোরহান ও সানিকে। এই ঘটনার রেশ না কাটতেই কয়েকদিনের মাথায় বনানীর প্রাসাদ ট্রেড সেন্টারে নর্দার্ন বিশ্ববিদ্যালয় অফিসে মব ভায়োলেন্সের নামে হামলা চালায় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় 5 আগস্টের পর থেকেই বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে একটি কুচক্রী মহল। ঢাল হিসেবে ব্যবহার করেছে জুলাই আগস্ট হত্যা মামলা। সাম মিস্টার বোরহানুদ্দিন এবং লুৎফুর রহমান সানি তারা অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য। তাদের নামেও এখানে তারা নাম দিয়ে হত্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্ষায় যেসব শিক্ষার্থী এগিয়ে এসেছিল সেই কুচক্রী মহলের মিথ্যা হত্যা মামলার ফাঁদে পড়তে হয়েছে তাদের। অথচ 24 জুলাই আগস্টের আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছিল নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরাও। তারা আমাদের বিরুদ্ধে যে মামলাটা দিল, এই মামলাটার কোনো ভিত্তি বুঝলাম না। কারণ আমরা তো আসছি আমাদের ভার্সিটি ভাঙচুর হচ্ছে সেটা দেখতে বা রক্ষা করতে বা যে কোনো কিছু একটা দাঁড়াইতে আসছি বিপরীতে। সেদিনের হামলায় জড়িত ছাড়া পাওয়া লুৎফুর রহমান সানির কাছে দেশ টিভি টিম সত্যতা জানতে চাইলে উল্টো বেসরকারি বিশ্ববিদ্যালয়টির মালিক দাবি করেন নিজেকে। হয়েছে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে সেখানে আসলে আমাদেরকে রীতিমতো একটা চাপে ফেলে আমাদেরকে পুলিশ ধরিয়ে এবং মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ভিসি সহ কর্মকর্তাদের নামে ছাত্র হত্যার 2টি মামলার বিষয়ে অনুসন্ধান করে দেশ টিভি। গুলশান থানায় দায়ের করা মামলার বাদী জানান আসামিদের চেনেন না তিনি। একই সাথে জানান তার ছেলের মামলা করে দিয়েছিল অন্যরা। কিছু কিছু বলা হয় না যায় আমার এগুলা গোছাইছে বা দিচ্ছে, তো আমি তো মনে করছি যে যাক, আমি জানি না যে এটা একজনের গোছাইছে, তুমি গেছো, তুমি যে আমাদের একটা উপকার করছো। এতে মনে করো অনেক লোক মামলা আসামি, কেউ দলীয়ভাবে দিছে, কেউ আওয়ামী লীগ করছে দিছে, কেউ মনে করেন বাড়ি বাড়ি শত্রুতা দিছে। তো আমার কথা যে নিরপরাধের লোক এরা আমার মামলায় না। তো শুধু তাই নয়, পল্টন থানার আরেক মামলা নিয়ে অনুসন্ধানে জানা যায় বাদী ও তদন্ত কর্মকর্তার ফোন নম্বর অকার্যকর। এরপর বাদীর ঠিকানা ধরে সন্ধান করলে দেখা যায় সেটি একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়। তাহলে কোনো দলীয় কার্যালয়কে কিভাবে পল্টন থানা মামলায় বাদীর ঠিকানা হিসেবে নথিভুক্ত করলো? সম্ভবত আমি যতদূর জানি অ্যাডভোকেট বাদী হতে পারবে না, বাদী একটা ঠিকানা সে দিতেই পারে। আইনজীবীরা বলছেন মামলায় ফাঁসিয়ে এমন দখল বাণিজ্যে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত। আমাদের প্রচলিত আইনে মিথ্যা মামলার সাজার বিধান আছে, যদিও অপর্যাপ্ত। নতুন সিআরপিসি চেঞ্জ হয়েছে, ওখানে মিথ্যা মামলার সাজা বড় করে আসতেছে। আমি মনে করি যদি এক্সাম্পলারি 5-10 জনকে মিথ্যা মামলার দায়ে সাজা দেওয়া হয়, এটা খুব কমে যাবে। সারা দেশে এমন দখল বাণিজ্য রোধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
উত্তরের সীমান্ত পেরিয়ে প্রতিদিনই আসছে মাদকের চালান। অভিনব কায়দায় এসব মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, আটকের পর জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে মাদক চোরাচালানে। সীমান্ত এলাকাগুলোকে রুট হিসেবে ব্যবহার করছে তারা। কাজী শাহেদের প্রতিবেদন। উত্তরের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে চালান উদ্ধার করেছে তার চিত্রই দিচ্ছে এমন তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকা পড়ছে মাদকের চালান। তবে গত বছরের 6 মাসের চেয়ে এবছরের 4 মাসে উদ্ধারের চিত্র দ্বিগুণের বেশি। সবচেয়ে বেশি আসছে গাঁজা। একটা বিষয় উল্লেখযোগ্য যে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন প্রযুক্তি অবলম্বন করছে। আমরাও সেটির সাথে সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি এবং তাদের যে কৌশল, সেই কৌশল রপ্ত করে আমরা এই মূলত গাঁজার যে সিন্ডিকেট সেগুলো উদ্ধার করতে সমর্থ হচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদকসহ যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা দ্রুত জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে কারবারে। একাধিকবার গ্রেপ্তার মাদক কারবারিদের তালিকাও করছেন তারা। গত সপ্তাহে একটা রিপোর্ট করেছি যে প্রায় 8 থেকে 10 জন ব্যক্তি আমাদের কাছেই 8 থেকে 10 বার করে আটক হয়েছে এবং বড় বড় মামলা 110 কেজি গাঁজাসহ 60 কেজি গাঁজাসহ, এবং তারা ওই 2 মাস 3 মাসের মধ্যে ওই সিন্ডিকেট তাদেরকে আপনার জামিনের ব্যবস্থা গ্রহণ করে এবং জামিনে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করে। তো এটার কারণেই মূলত হচ্ছে যে বারবার তারা এই অভ্যাসগত অপরাধীতে পরিণত হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার পর তদন্ত ও বিচার প্রক্রিয়া ধীরগতিতে হওয়ায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। মাদক চোরাচালান মামলার বিচার কার্যে আইন সংশোধনের পরামর্শ তার। যদি বিচার প্রক্রিয়াটা এইটা যদি শর্ট টাইমে হয়, মানে অল্প সময়ের মধ্যে যদি এই বিচার প্রক্রিয়াটা নিষ্পত্তি করা যায়, তাহলে হয়তো অনেকাংশে এই মাদকের ব্যাপারটা ক্লিয়ার হতে পারে, মাদক এই ব্যবসা থেকে তারা সরে আসতে পারে। সুতরাং আমাদের এই মাদকের মামলাগুলি যাতে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, এই জন্য আইন সংস্কার প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা কৌশল নিচ্ছে মাদক কারবারিরা। ব্যবহার করছে সরকারি বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের স্টিকার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। আওয়ামী লীগের আমলে ক্ষমতার প্রভাবে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হন সুজিত কুমার দেবনাথ। যদিও তার উপযুক্ততা ছিল না, কলেজ থেকে 65 লাখ টাকা আত্মসাৎ এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর পেনশন না নিয়েই পরিবার সহ লন্ডনে পালিয়ে যান। তাজফ্রি রিনা রানীও স্বামীর সঙ্গে লাপাত্তা। সচেতন মহল ও কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কুল চৌধুরী। সুজিত কুমার দেবনাথের বিরুদ্ধে বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কখনো আওয়ামী লীগের নেতাদের আত্মীয়, কখনো একনিষ্ঠ কর্মী হিসেবে প্রভাব খাটিয়ে তিনি পদটি বাগিয়ে নেন। 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত দায়িত্বকালীন সময়ে সহকর্মীদের মতে তিনি জ্যেষ্ঠ শিক্ষকদের উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করেন। অনিয়মে সহযোগিতা না করলে শিক্ষকদের পড়তে হতো নানা বিপদে। চলতি বছর অডিটে উঠে আসে প্রায় 65 লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন তিনি। এছাড়া কলেজের গুরুত্বপূর্ণ নথি, আয় ব্যয়ের হিসাব ও জমি জমার দলিলপত্র গায়েব করার প্রমাণ মিলে তার বিরুদ্ধে। 2022-23 থেকেই আমরা এটা জানতে পারছি যে বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে, যে তখন থেকেই ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে এবং এই অভিযোগগুলি তখনই খতিয়ে দেখার উচিত ছিল। নিয়োগপত্র দেওয়া নিয়ে অনেক রকম হয়রানিমূলক কাজ করছে। তারপর যোগদান করানো নিয়ে, বিশেষ করে আমি আইসিডিতে এখানে ট্রান্সফারের মাধ্যমে আসছি, আমার সাথে অনেক হয়রানিমূলক আচরণ করছে। অনেক সময় দেখেছি যে বিভিন্ন স্টুডেন্টদের উপবৃত্তি, এই ক্ষেত্রে শুনেছি যে উপবৃত্তিটা হয়তো ফেয়ারলি হতো না। তবে অনিয়মের জন্য 2023 সালে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সরকার পরিবর্তনের পর পেনশনের অর্থ না নিয়ে তিনি সপরিবারে লন্ডনে পালিয়ে যান। কলেজের কর্তৃপক্ষ তাকে কারণ দেখাতে নোটিশ দিলেও কোনো সাড়া মেলেনি তার তরফ থেকে। ফলে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিছু কিছু কাগজপত্র পেয়েছি, আপনার শুধু প্রিন্সিপালই টাকা পাঠাইছে, অন্য কোনো কমিটির বা যারা পরীক্ষা কমিটিতে থাকে তাদের কোনো স্বাক্ষর নাই, শুধু প্রিন্সিপাল এককভাবে এই টাকাটা উত্তোলন করেছে। এদিকে সুজিতের স্ত্রী রিনা রানী, যিনি আব্দুর রব সেরনিয়াবাদ সরকারি কলেজের সহকারী অধ্যাপক, তিনিও জানুয়ারি মাস থেকে অনুপস্থিত। উনি গত জানুয়ারি মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত, উনি কোনো ছুটি নেননি, অননুমোদিতভাবে উনি অনুপস্থিত। ইতিমধ্যে আমরা ওনার কাছে 2 বার আমরা নোটিশ দিয়েছি। সুজিত ও তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ধরনের সাড়া দেননি তারা।
অডিট রিপোর্টে অনিয়মের সত্যতা পাওয়ায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। একটা রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেইটা আমরা গভর্নিং বডিতে আলোচনা হয়েছে। সেখানে 56 লাখ টাকা, এখানে 65 লক্ষ টাকা সেখানে দেখা যাচ্ছে তিনি আত্মসাৎ করছেন। 1990 সালে বরিশাল সিটি কলেজ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত সুজিত কুমার দেবনাথ সহ 21 জন অধ্যক্ষ দায়িত্ব পালন করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় কৃষি বিপণনের ভবন নির্মাণ প্রকল্পে ঠিকাদার ও গণপূর্ত বিভাগের বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ব্লক সহ উপকরণ সামগ্রী, অনেক ক্ষেত্রে আবার ব্লকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইট। মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি, দায়সারাভাবে কাজ করে লুটপাট করা হচ্ছে বরাদ্দের কোটি কোটি টাকা। সময় মতো কাজ শেষ হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, জানিয়ে ক্ষুব্ধ কৃষি বিপণনের কর্মকর্তা কর্মচারীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2023 সালের নভেম্বরে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া কৃষি বিপণন অফিসের ভবন নির্মাণের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ, যার কাজ পায় বাবর অ্যাসোসিয়েট নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যে কাজ শেষ করার কথা রয়েছে চলতি বছরের জুনে। তবে এ কাজ নিয়ে ঠিকাদার ও গণপূর্ত বিভাগের বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এ কাজে ব্লক ব্যবহারের কথা থাকলেও অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে ইট। আবার যে সকল ব্লক ও উপকরণ ব্যবহার করা হচ্ছে তাও নিম্নমানের। সময় মতো কাজ শেষ হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, জানিয়ে ক্ষুব্ধ কৃষি বিপণনের কর্মকর্তা ও কর্মচারীরা। কিছুটা জায়গায় কিছু কিছু কেন্দ্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সেখানে আসছিল, তারা ত্রুটিগুলো দেখছে এবং সেটা পরবর্তীতে তারা রিপেয়ারিং করে ওনারা শনাক্ত করছেন। যেমন ব্রিকেজ ইটের ক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা পাইছে। জুন তো আর 2 মাস, এই 2 মাসে কতদূর কাজ হবে কি? এই ব্লকগুলো দেখলাম যে 2-3 জায়গায় একটু নর্মাল ব্লক দিছে। আমাদের যে টেস্ট রিপোর্ট, তারপরে যে নীতিমালা, যে বিধিমালা, যে অনুসৃত বিষয়াদি রয়ে গেছে, সেটার যদি কিঞ্চিত ভায়োলেশন হয় তো আমি থাকাকালীন ওই বিল্ডিং আমি রিসিভ করব না। তবে ভবন নির্মাণ প্রকল্পে অনিয়মের বিষয়টি মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। বলছেন নিয়ম মেনেই কাজ করছেন তারা। না, অনিয়ম নাই, কাজে কোনো অনিয়ম নাই। কাজে ব্লক ইট চাচ্ছে, সে ব্লক ইট দেওয়া হচ্ছে এবং ব্লক ইটটা যেখান থেকে আসছে সারা বাংলাদেশের মধ্যে 2-3টা স্পট আছে, সেখান থেকে আসছে। এটা হচ্ছে যে কিছু কিছু ইট হাতের জিনিস, একটু এলোমেলো থাকতে পারে। সম্প্রতি এ ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছে আইএমইডির একটি পরিদর্শক দল। এ সময় নির্মাণ কাজে অনিয়ম দেখে ক্ষুব্ধ হন তারা। সতর্কও করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্তের কর্মকর্তাদের। এই কাজ ছাড়া বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু সত্য কথা। কারণ আমরা যেটা বলে গেছি এটাই বাস্তবায়ন হবে। উনি যদি এটা রিপোর্ট আমাকে না দেয় ততক্ষণ পর্যন্ত এটার বিল হবে না, ওই কন্ট্রাক্টর সাহেব বিল পাবেন না। আমার তো চোখটা ওই জায়গাটাই যাবে যেখানে ত্রুটি আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগের বিরুদ্ধে কৃষি বিপণন ভবনের নির্মাণ কাজে নানা অনিয়মের অভিযোগ উঠলেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন জাহির। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পরিবেশ পুনরুদ্ধার ও ভারসাম্য রক্ষায় পর্যটক যাতায়াতে বিধিনিষেধ দেয় জীবন জীবিকা নিয়ে দুর্ভোগে পড়েছেন কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপবাসী। বন্ধ রয়েছে আবাসিক হোটেল, কটেজ, রেস্তোরাঁ সহ পর্যটন খাতের ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা থাকায় দ্বীপের অধিকাংশ মানুষ এখন কর্মহীন। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে সারা বছর পর্যটক যাতায়াত উন্মুক্ত রেখে দ্বীপবাসী জীবন জীবিকা স্বাভাবিক রাখার দাবি বাসিন্দাদের। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ছুটে যান লাখো পর্যটক। বিগত 2 দশকেরও বেশি সময় ধরে দ্বীপের মানুষের জীবন জীবিকা অনেকটা পর্যটন নির্ভর হয়ে উঠেছে। তবে প্রতি বছর পর্যটকের আনাগোনার পাশাপাশি প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশ সুরক্ষায় 2024 সাল থেকে পর্যটন মৌসুমে প্রতিদিন দ্বীপে 2000 পর্যটক যাতায়াতের সীমা বেঁধে দেয় সরকার। একই সঙ্গে নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকদের রাত্রি যাপনেও দেয়া হয় নিষেধাজ্ঞা। দ্বীপবাসীর স্বাভাবিক চলাচলেও রয়েছে নানা বিধিনিষেধ। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে দুর্ভোগে রয়েছে দ্বীপবাসী। আমরা সেন্ট মার্টিনের মানুষ এখন বর্তমান না খেয়ে
পুকুর পর্যন্ত না খেয়ে মানুষ খাইতে ইচ্ছা মানুষ খায়, কিন্তু আমরা কি খামো? আমরা কয়েকদিন পরে গাছের লতা পাতা খাই আমাদের বসবাস করা লাগবে। এমন হসত করে দিচ্ছি, জাল মারা বন্ধ দেওয়ার পরে 1 টাকা রোজগারও নাই, বিভিন্ন ধরনের এখানে কাজকর্ম করতে সরকারের, এখানে আমাদের কোনো হাত নাই। এখানে এতগুলো পলিসি এমন ভাবে ইমপ্লিমেন্ট করলো যে আমরা এখন আর কোনোভাবেই বিকল্প কর্মসংস্থানের সুযোগ নাই। এভাবে এখানে নিরবিচ্ছিন্নভাবে রেখে আমাদেরকে দিনে দিনে মেরে ফেলার মতো কোনো দরকার নাই। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, হোটেল, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পর্যটন খাত। পাশাপাশি সাগরে মাছ ধরার 58 দিন নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েছেন। সারা বছর পর্যটক যাতায়াতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি তাদের। মানুষের এখন জীবিকা যে আয় উৎস বলতে কিছু নেই। মানুষ খাবে কি? যে 65 দিনের বন্ধ যে চাওয়াটা দেওয়া হয়, এই চাওয়াটাও এখনো আসেনি। পরিবেশের কি ক্ষতি? পরিবেশকে সাথে রেখে পরিবেশের যাতে ক্ষতি না হয়, এভাবে আমরা 12 মাসে টুরিস্ট চাই। জেলা প্রশাসক বলছেন, দ্বীপবাসীকে সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আমাদের জীবন জীবিকার মান উন্নয়নে সরকারের নানা ধরনের বহুমুখী পরিকল্পনা রয়েছে। তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। দ্বীপবাসীর অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে তারা একটা সময় দ্বীপ ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হবে বলে মনে করছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।